তোমাদের সকলকে স্বাগত জানাই টিন্স বাডি অরুণিমা চ্যানেলে। আশা করি সবাই তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজকে ক্লাস 8-এর চ্যাপ্টার 1.2 থেকে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল এই অংশটার পার্ট 2 নিয়ে আলোচনা করব। আজকে যে টপিক সেটা হলো এই যে আমরা যে এই অবাধে পতনশীল যে সমস্ত বস্তু দেখি সেই সমস্ত বস্তুর ক্ষেত্রে কী কী নিয়ম আছে, গ্যালিলিও সূত্র, এবং তার সাথে সাথে অভিকর্ষজ ত্বরণ এবং অভিকর্ষ বলের মধ্যে সম্পর্কটা দেখে নেব। প্রথমেই যে টপিক সেটা হলো অভিকর্ষ বল এবং অভিকর্ষজ ত্বরণের মধ্যে সম্পর্ক। অনেকেই এই দুটো টার্মকে গুলিয়ে ফেলে, কখনো অভিকর্ষজ ত্বরণের জায়গায় বল বলে ফেলে বা বলের জায়গায় ত্বরণ ব্যবহার করে ফেলে। সেটা আগে বুঝতে হবে যে কোন জায়গায় আমরা বল বলবো বা অভিকর্ষ ত্বরণ বলবো। একটা উদাহরণ দিয়ে বোঝাবার চেষ্টা করছি। ধরো তুমি তোমার বাড়ির ছাদে গেলে, যে প্লাস্টিকের কোনো বলকে ওপর থেকে নিচে ফেললে, অবশ্যই এটা খেয়াল করে ফেলবে যে যাতে নিচে কারোর গায়ে আঘাত না লাগে। যখন এই বলটা তুমি ওপরের ছাদ থেকে ছাড়ছো তখন বলটার যে বেগ সেটা কি আছে? বলটা স্থির আছে, তার মানে এর প্রাথমিক বেগ কি? 0। তাহলে সেই বলটাকে যখন আমরা ছাদ থেকে ছাড়ছি প্রাথমিক বেগ কি? 0। এবার বলটা ধীরে ধীরে নিচে আসছে। আচ্ছা, এখানে আমরা নিজেদেরকে প্রশ্ন করতে পারি যে বলটা নিচে কেন আসছে? ওপরে উঠে যেতে পারতো, তাই না? এক্ষেত্রে বলটা যে নিচে আসছে সেক্ষেত্রে কি হচ্ছে? পৃথিবীর একটা আকর্ষণ বল কাজ করছে। এই যে পৃথিবীর যে আকর্ষণ বল, এটাকেই বলছি আমরা অভিকর্ষ বল কাজ করছে। এইভাবে যখন বলটা নিচে নামতে থাকছে তখন একটা সময় এসে ভূমি স্পর্শ করবে। ভূমি স্পর্শ করার ঠিক আগের মুহূর্তে ওর যে বেগ হবে সেটাই হলো অন্তিম বেগ, এবং এই বেগটা কিন্তু সর্বোচ্চ হবে। অন্তিম বেগটা হবে সর্বোচ্চ বেগ, ঠিক আছে? আর তারপরেই বস্তুটা মাটিতে আঘাত করবে। তাহলে এক্ষেত্রে বস্তুটার বেগের পরিবর্তন হচ্ছে নির্দিষ্ট সময়। এবার ধরো তুমি তার সাথে একটা স্টপ ওয়াচও ব্যবহার করলে, যে এই বলটাকে তুমি ছাদ থেকে যখন ছেড়েছো এখান থেকে মাটির পড়তে কত সময় লাগলো, তুমি ঘড়িতে দেখলে যে 5 সেকেন্ড সময় লাগলো। তাহলে এক্ষেত্রে প্রাথমিক বেগ 0, অন্তিম বেগ একটা কিছু আছে, আর সময় হলো 5। এক্ষেত্রে এইটা থেকে 5 সেকেন্ড, ঠিক আছে? অবশ্যই এগুলো সেকেন্ডে বের করতে হবে। তারপর আমরা সবাই জানি যে নিউটনের দ্বিতীয় গতিসূত্রটা কি। নিউটনের দ্বিতীয় যে গতিসূত্র সেটা হলো বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে এক্ষেত্রে যে বলটা কাজ করছে সেটা হলো অভিকর্ষ বল, তার জন্য এই বলের মধ্যে ত্বরণ সৃষ্টি হয়েছে। ত্বরণের আমরা সংজ্ঞা আগেও পড়েছি, সেটা কি? ত্বরণ মানে হলো অন্তিম বেগ মাইনাস প্রাথমিক বেগ বাই সময় স্কোয়ার, তাই তো? তাহলে ত্বরণ মানে কি লিখতে পারি আমরা? অন্তিম বেগ বিয়োগ প্রাথমিক বেগ, তাকে সময় স্কোয়ার, মানে সময়টাকে স্কোয়ার করতে হবে। এটাই হলো ত্বরণ। তাহলে এক্ষেত্রে দেখো নিউটনের দ্বিতীয় গতিসূত্র কি? বল ইজ ইকুয়াল টু ভর ইন্টু ত্বরণ। তাহলে এক্ষেত্রে বল মানে কি? বল অভিকর্ষ বল, যেটা বলটাকে নিচের দিকে টানছে সেইটা সমান সমান কি? সেই বলটার একটা ওজন এবং সেই বলটাতে যে ত্বরণ সৃষ্টি হয়েছে এই দুটোর গুণফল। তাহলে এই যে বল মানে বলটাকে, এই যে প্লাস্টিকের বলটাকে পৃথিবী যে বলে টানছে, যে যতটা টানছে সেটা কার সাথে সমান? বলটার ভর এবং বলটাতে উৎপন্ন ত্বরণ, এই দুটোর গুণফলের সাথে সমান, ঠিক আছে? তাহলে এক্ষেত্রে অভিকর্ষ বলের জন্য এই বস্তুটাতে কতটা ত্বরণ সৃষ্টি হচ্ছে। তাহলে বস্তুর ভর যদি ধরে নিই স্মল এম, পৃথিবীর ভর আমরা যা ধরে নিচ্ছি ক্যাপিটাল এম, এই জিনিসগুলো আমি প্রথম পর্বে বুঝিয়ে দিয়েছি। তাহলে এফ মানে হলো বলটাকেই এফ দিয়ে বোঝায়। এফ ইজ ইকুয়াল টু কি? জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু ক্যাপিটাল স্মল এম বাই আর স্কোয়ার। এই সূত্রটাও আমরা আগের পর্বে পড়েছি, ঠিক আছে? তাহলে এই যে পৃথিবীর উপর যে বল কাজ করছে সেটা জি, এটা হলো একটা কনস্ট্যান্ট, পৃথিবীর ভর ইন্টু বস্তুটার ভর, পৃথিবীর যে ব্যাসার্ধ তার স্কোয়ারের সাথে সমান। তাহলে এই যে এফটা পেলাম এটা হলো বলটার একটা মান, সেইটা কার সাথে সমান? ধরো বলটা, এই যে বল যেটা ছাদ থেকে তুমি ছেড়েছো সেই যে বলটার ভর ধরে নিয়েছি স্মল এম, এবং বলটাতে যে ত্বরণ উৎপন্ন হয়েছে যে সেটা হলো ক্যাপিটাল এ ফর অ্যাক্সিলারেশন, সেখান থেকে ধরে নেওয়া হয়েছে এ, মানে এটার কোনো মান জানি না, এক্ষেত্রে অ্যাক্সিলারেশন হিসাবে এ হিসাবে ধরছি। তাহলে এই যে বলের মান সমান সমান ভর
ইন্টু ত্বরণ, এরমভাবে লিখেছি। দেখো স্মল এমটা দুপাশেই আছে, তাই এটা এলিমিনেট হয়ে গেছে। তাহলে স্মল এ বা অ্যাক্সিলারেশন ইজ ইকুয়াল টু gm/r², এটাই সূত্র বেরোচ্ছে। তার মানে যে মানে অভিকর্ষজ যে ত্বরণ সেটা হলো gm/r², এটাই হলো জি হিসাবে প্রকাশ পাচ্ছে। জি মানে হলো এটাই হলো অভিকর্ষ বল হিসাবে প্রকাশ পাচ্ছে। তাহলে বস্তুর যে দেখো বস্তুটার যে মানে ভর ছিল সেটা কি এক্ষেত্রে কোনো রকমভাবে ইন্টারফেয়ার করছে সূত্রটাকে? না, করছে না। তাহলে একক ভরের বস্তুর উপর যে বস্তুর ধরো 1 কেজি ওজন, 1 গ্রাম ওজন, সেক্ষেত্রে অভিকর্ষ বলের মান এবং অভিকর্ষজ ত্বরণের মান, মানে অভিকর্ষ বল এবং অভিকর্ষজ ত্বরণ এই দুটোই সমান। অভিকর্ষ বল এবং অভিকর্ষ ত্বরণ এই দুটো সমান যদি ভর 1 হয়, 1 মানে একক ভর হয়। ঠিক আছে, তাহলে এসআই পদ্ধতিতে স্মল জি যেটা হলো অভিকর্ষ বলের মান সেটা হলো 9.8 মিটার/স্কোয়ার। ঠিক আছে, পৃথিবীর ক্ষেত্রে। তাহলে ধরে নাও যদি একটা বস্তুর ওজন 5 কেজি হয়, তার ক্ষেত্রে জি কত হবে? ক্ষেত্রে জি হবে 9.8 × 5 মিটার/সেকেন্ড²। ঠিক আছে, তার মানে পৃথিবীর যে অভিকর্ষ বলের মান এবং অভিকর্ষ ত্বরণের মান হলো এইটা। এবার দেখো যে চাঁদের ক্ষেত্রে আমরা জানি যে চাঁদের আকর্ষণ বল পৃথিবীর তুলনায় অনেকটা কম। তাহলে চাঁদের যে অভিকর্ষ বল সেটা পৃথিবীর 1/6 গুণ। মানে 1/6 গুণ মানে কি 6 ভাগ, 6 ভাগের 1 ভাগ। তাহলে ধরো কোনো বস্তুর ওজন পৃথিবীতে যদি 36 হয়, 36 কেজি হয়, তাহলে চাঁদে গিয়ে তার ওজন 36/6 হয়ে যাবে, অর্থাৎ 6 কেজি হয়ে যাবে। বোঝাতে পারলাম? এই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি অভিকর্ষজ ত্বরণ এবং অভিকর্ষ বলের মান দু ক্ষেত্রেই সমান যদি বস্তুর ওজন হয় একক, মানে 1। বস্তুর ওজন যদি 1 হয় সেক্ষেত্রে এই দুটো বলের মান সমান। ঠিক আছে, আর এই জায়গাটা A ফিজিক্যাল টু G ক্যাপিটাল M ইন্টু স্মল m/r², এই জিনিসটা যদি বুঝতে না পারো এটা জন্য প্রথম পর্বটা দেখতে হবে। প্রথম এই যে স্পর্শ ছাড়াও ক্রিয়াশীল বলের প্রথম পর্বে এই জায়গাগুলো আমি সম্পূর্ণরূপে এক্সপ্লেন করেছি। এবার আসি গ্যালিলিও সূত্রে। তার আগে জানতে হবে পতনশীল বস্তু কি। যখন কোনো বস্তু অবাধে পতনশীল হয়, মানে অবাধে পড়তে থাকে, অবাধ মানে কোনো বাধা ছাড়া পড়তে থাকে, তখন সেই বস্তুটার কি হয়? যখন ওপর থেকে নিচে পড়ছে মানে কি অবশ্যই পৃথিবীর একটা আকর্ষণ বল কাজ করছে, অর্থাৎ একটা অবাধে পতনশীল বস্তু যখন পৃথিবীর দিকে নেমে আসতে থাকে তখন সেই বস্তুটাকে পতনশীল বস্তু বলা হয়। অবাধে বা বাধাহীনভাবে, এই কথাটা কিন্তু অবশ্যইভাবে বলতে হবে। কেন বলতে হবে? কারণ যদি কোনো বাধা থাকে তখন কিন্তু সেই জিনিসটা হবে না। বাধা মানে ধরো বায়ু প্রবাহ রয়েছে বা বায়ু রয়েছে, বায়ু কিন্তু বাধা দেয়। তার মানে কি যে সেক্ষেত্রে কিন্তু বস্তুটাকে আমরা অবাধে পতনশীল বস্তু বলতে পারবো না। এক্ষেত্রে প্রথম দিকে মানে বিজ্ঞানী অ্যারিস্টটল অবধি মনে করতেন যে যেমন বস্তুর ওজন হবে সেইভাবে সে পৃথিবীতে মানে পৃথিবীর বুকে গিয়ে আগে পড়বে, হালকা বস্তু পরে পড়বে। কিন্তু গ্যালিলিও এটা প্রমাণ করেছিলেন যে না, সমস্ত যে কোনো বস্তুই একই সময়ের মধ্যে পৃথিবী পৃষ্ঠে গিয়ে পড়ে। এবার তোমরা বলতে পারো যে তোমরা এই পরীক্ষাটা করতে পারো বাড়ির ছাদে দাঁড়িয়ে। ধরো একটা ভারী কোনো বল এবং একটা হালকা কোনো বল বা হালকা কোনো কাগজকে ছাড়লে দেখবে বলটা আগে গিয়ে মাটিতে পড়লো, কাগজটা ভাসছে। তাহলে তোমরা বলতে পারো যে এক্ষেত্রে তো দুটোই পতনশীল বস্তু, তাহলে দুটো একই সময় কেন পৃষ্ঠকে স্পর্শ করলো না? এর কারণ হলো এই দুটো বস্তুই এক্ষেত্রে অবাধে পতনশীল বস্তুর মধ্যে পড়ছে না। কারণ ধরো তুমি যখন একটা বল আর একটা কাগজ দুটোকে ওপর থেকে ছাড়ছো, তখন কি হচ্ছে? বলটা ভর বেশি হওয়ার কারণে ও বায়ুর বাধাকে খুব সহজে অতিক্রম করতে পারছে, কিন্তু কাগজ যেহেতু অনেক হালকা সেই কারণে বায়ুর বাধাটাকে ও সহজে অতিক্রম করতে পারছে না। সেই জন্য বায়ুর সাথে সাথে ও খানিকটা চলে যাচ্ছে বা উড়ে যাচ্ছে বা দেরিতে মানে ভূমি স্পর্শ করছে। বোঝা গেল? তাহলে অবাধে হতে হলে কি হবে? এই জিনিসটা কিন্তু বাড়িতে সহজে পরীক্ষা করা সম্ভব নয়, কারণ স্বাভাবিকভাবেই বায়ু যেখানেই থাকবে সেটাই অবাধে পতনশীল বস্তু হবে না। এক্ষেত্রে বায়ু শূন্য জায়গায়, বায়ু শূন্য কোনো নলের মধ্যে যদি পরীক্ষাটা করা হয় সেক্ষেত্রে তোমরা বুঝতে পারবে। তাছাড়াও আরও একভাবে পরীক্ষা করা যায়, যেটা তোমাদের বইতে দিয়েছে, যে তোমরা ধরো প্রথমে একটা কয়েন নিলে,
সেই কয়েনটা ধরো মানে একটু উঁচু থেকে এরকম ফেললে, দেখলে কি যে এই কয়েনটা এরমভাবে মাটি স্পর্শ করলো। এই কয়েনেরই আকারে একটা ছোট কাগজের টুকরোকে ফেললে, দেখলে অনেকটা বেশি সময় পর মাটি স্পর্শ করলো। কিন্তু যদি কয়েনটার ওপরে যদি কাগজটাকে এরমভাবে বসিয়ে দাও এবং তারপর এটাকে ওপর থেকে ছাড়ো, দেখবে যে দুটো একই সময় মাটি স্পর্শ করলো। তার মানে কি, যখনই এই যে কয়েনটার ওপর কাগজটাকে বসানো হচ্ছে, তখন কাগজটাকে অতিরিক্ত যে বাধা সেটা মানে অতিক্রম করতে হচ্ছে না, কয়েনটাই সেটা করে দিচ্ছে। সেই জন্য দুজনে একই সময় ভূমি স্পর্শ করছে। তার মানে কি, এক্ষেত্রে কিন্তু বায়ু বাধা প্রবাহ দিচ্ছে। এই পরীক্ষাটা করার জন্য গ্যালিলিও যেটা পরীক্ষা একটা করেছিলেন, সেটা হলো একটা বায়ু নিরুদ্ধ এরমভাবে একটা নল নিয়েছিলেন। এই নলটার এক পাশে একটা গিনি এবং এক পাশে একটা পালক রেখেছিলেন এবং তারপরে এই নলটাকে উল্টে দিয়েছিলেন, মানে এরম ছিল এরম করে দিয়েছিলেন। তিনি দেখেছিলেন যে একই সময় এই নলটা যেহেতু বায়ু নিরুদ্ধ ছিল, এই গিনি এবং পালক এই দুটো একই সময় অন্য প্রান্তে গিয়ে পৌঁছেছিল। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে কি জানা যাচ্ছে যে এই পরীক্ষাগুলো থেকে, যে অবাধে পতনশীল বস্তুর বেশ কিছু সূত্র আছে যেগুলো মেনে চলে, যেগুলোকে গ্যালিলিও সূত্র বলেও আমরা জানি। কি সূত্র, খুব ভালো করে পড়বে, প্রশ্ন আসে। একই উচ্চতা এবং স্থির অবস্থা থেকে অবাধে পতনশীল সমস্ত বস্তুই সমান দ্রুততায় নিচে নামে। দেখো এক্ষেত্রে কতগুলো প্যারামিটার আছে যেগুলোকে ফিক্স করা হয়েছে। মানে প্রথমে বলা হয়েছে উচ্চতা একই। গ্যালিলিও যে পরীক্ষাটা করেছিলেন, এরকম একটা বায়ুনিরুদ্ধ নল নিয়েছিলেন এবং এখানে একটা গিনি নিয়েছিলেন এবং এখানে একটা পালক নিয়েছিলেন। এই দুটোর কিন্তু একই জায়গায় ছিল, মানে এরা যখন অন্য প্রান্তে গিয়ে পৌঁছেছে তখন এদের একই দূরত্ব বা উচ্চতা অতিক্রম করতে হয়েছিল। আর দুটো বস্তুর প্রথমে কি ছিল, এদের অবস্থা ছিল কি, স্থির অবস্থা ছিল। যখন এই অবস্থা থেকে উচ্চতা একই এবং স্থির, মানে ভারী বস্তুটাকে এক জায়গায় রেখেছো, হালকা বস্তুটাকে এক জায়গায় রেখেছো, এরকম হবে না, দুটোকে একই উচ্চতা থেকে মাটিতে ছাড়তে হবে। এবং তার সাথে স্থির অবস্থা থেকে যখন দুটো বস্তুকেই ছাড়ছো, সেক্ষেত্রে দুটো কেন, সমস্ত বস্তুই সমান দ্রুততায় মানে একই স্পিডে নিচে গিয়ে পৌঁছচ্ছে। দ্বিতীয় যে সূত্র সেটা হলো সময় বাড়ার সাথে সাথে যখন এই বস্তুগুলো পতনশীল অবস্থায় রয়েছে, সেক্ষেত্রে সময় যত বাড়তে থাকে বস্তুর যে বেগ সেটা তত বাড়তে থাকে। ঠিক আছে, স্বাভাবিকভাবেই বেগ বাড়তে থাকে, কারণ এই বস্তুটা যখন এখানে ছিল তখন এর বেগ কম, ধীরে ধীরে যত নিচে নামতে থাকে অভিকর্ষ বল কাজ করে, সেক্ষেত্রে কি হয়, ওর বেগ বাড়তে থাকে। আর সময় বৃদ্ধির সাথে সাথে পতনশীল বস্তুর অতিক্রান্ত দূরত্ব বৃদ্ধি পায়। যত সময় যেতে থাকে, এই বলটা এখানে ছাড়ার পর 1 সেকেন্ড পর বলটা এখানে ছিল, 2 সেকেন্ড পর বলটা এখানে, 3 সেকেন্ডে বলটা এখানে, তাহলে যত সময় যাচ্ছে ও কী হচ্ছে, বেশি দূরত্ব অতিক্রম করছে। এই তিনটে হলো গ্যালিলিওর তিনটে সূত্র অবাধে পতনশীল বস্তুর ক্ষেত্রে। ঠিক আছে, বা বাধাহীনভাবে পতনশীল বস্তুর ক্ষেত্রে। অবাধ বা বাধাহীন এই কথা দুটো অবশ্যই বলতে হবে, নাহলে কিন্তু এই তিনটে সূত্র আসবে না, কারণ বাধা এখানে কোনো রকম থাকলে চলবে না। ঠিক আছে, তাহলে এই তিনটে গ্যালিলিও সূত্রগুলো খুব ভালো করে পড়তে হবে। এক্ষেত্রে গ্যালিলিও যে পরীক্ষা করেছিলেন সেটা হলো ইতালির পিসা শহরে। তিনি যে হেলানো মিনারের মাথা থেকে একটা নিরেট লোহার বল এবং একটা কাঠের বলকে ফেলেছিলেন এবং দেখিয়েছিলেন যে একইভাবে প্রায় একই সময় ওই বল দুটো ভূমি স্পর্শ করে, তারপর তিনি এই পরীক্ষাটা করেছিলেন। ঠিক আছে, এখান থেকেই গ্যালিলিও সূত্র খুব গুরুত্বপূর্ণ, বারবার এখান থেকে প্রশ্ন আসে। এতক্ষণ তো আলোচনা করলাম যে বলগুলো সব নিচের দিকে নামছিল। ঠিক আছে, তার মানে এক্ষেত্রে অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছিল। এবার দেখো যেটা আলোচনা করব, ধরো তুমি একটা বলকে নিলে, সেটাকে ওপর দিকে ছুড়লে কি হবে। ধরো একটা বলকে হাতে নিয়েছো এবং তারপর সেই বলটাকে ওপর দিকে ছুঁড়েছো, বলটা প্রথমে বেশ কিছুটা যাবে, যেটা হলো তুমি যে বলটা প্রয়োগ করেছো সেই বলটির ওপর, তার ফলে বলটা কিছু দূর ওপর দিকে যাবে। কিন্তু এটা কি একদম ওপরে চলতেই থাকবে, সেরকম নয়, কিছু দূর গিয়ে তারপর ও কী করবে, এখানে ধরো পৌঁছালো, তারপর আবার বলটা নিচের দিকে নামতে থাকবে। এটা কেন হচ্ছে, তুমি ধরো বলটাকে প্রথমে যে ফোর্স দিয়েছো, যে বলের মানে যতটা বল প্রয়োগ করেছো, তার জন্য ও অভিকর্ষ যে
বল অভিকর্ষ বলের বিরুদ্ধে গিয়ে ওপর দিকে উঠেছে, কিন্তু তারপর যেহেতু অভিকর্ষ বল নিচের দিকে কাজ করছে, তার ফলে যত ওপর দিকে উঠতে থাকছে তার উপর অভিকর্ষ বল কাজ করছে এবং তোমার প্রয়োগ করা বল ক্রমশ একবারই প্রয়োগ করে ছেড়ে দিয়েছো, তাই না? তার ফলে কি হচ্ছে, সেটার প্রভাব কমতে থাকছে এবং অভিকর্ষ বলের প্রভাব বাড়তে থাকছে। তার ফলে ও কিছুটা দূর ওপরে গিয়ে তারপর আবার নিচে নেমে আসবে। একইভাবে যদি তুমি একটা এরকম পাথর নিয়ে একটা কৌণিকভাবে ছোড়ো, সোজা নয় কৌণিকভাবে ধরো ছুড়লে, তখন কি হবে, কৌণিকভাবে ছুড়লে এই বলটার ধরো যে তুমি যে মানে ইয়েটা প্রয়োগ করেছো, এর যে অভিমুখ সেটা হলো এই দিকে, আর এর ওপর যে অভিকর্ষ বল কাজ করছে সেটা হলো নিজের দিকে। তার ফলে এই দুটোর মাঝামাঝিও একটা পথ অতিক্রম করবে। দেখো একটা বল এদিকে কাজ করছে, একটা বল এদিকে, তার ফলে ও মাঝ বরাবর গিয়ে এইখান দিয়ে যাবে। একইভাবে এইভাবে গিয়ে ও একটা এরকমভাবে অর্ধবৃত্তাকার পথে গিয়ে একটা জায়গায় গিয়ে মাটিতে গিয়ে পড়বে। তাহলে এক্ষেত্রে দুটো বল কাজ করছে, তুমি যে প্রয়োগ করেছো যে বল এবং অভিকর্ষ বল, তার ফলে এই যে দুটো বলের দুটো অভিমুখ তার একটা মধ্যবর্তী পন্থা বরাবর ও এগোতে থাকবে এবং তার ফলে গিয়ে এরকম একটা অর্ধবৃত্তাকার পথে গিয়ে ও পড়বে। এবার এই যে স্পেসে যে রকেটগুলোকে ছাড়া হয়, তার সেক্ষেত্রে সেগুলোকে কীভাবে ছাড়া হয়, তাই না? কারণ অভিকর্ষ যে ত্বরণ বা অভিকর্ষ বল সবসময় কাজ করছে। সেক্ষেত্রে পৃথিবীর যে অভিকর্ষ বলটাকে মানে ছিঁড়ে বেরিয়ে যাওয়ার জন্য এদের বেশ কিছুটা, মানে এই যে উপর দিকে যে বল, এটা অনেক গুণ বেশি প্রয়োগ করা হয়। সেক্ষেত্রে এই যে রকেট, সেটার গতিবেগ থাকা প্রয়োজন 11.19 কিলোমিটার পার সেকেন্ড। 1 সেকেন্ডে 11.19 কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে। এইরকম রকেটের যদি স্পিড হয়, সেক্ষেত্রে সেটা তখন পৃথিবীর যেই অভিকর্ষ বল ছেদ করে ও মানে অভিকর্ষ বলের বিরুদ্ধে ও বেরিয়ে যেতে পারবে। ঠিক আছে, তাহলে রকেটকে কেন এত বেশি স্পিডে ছাড়া হয় সেটার কারণ হলো এইটা। ঠিক আছে, এতক্ষণ তাহলে বল উপর থেকে নিচে ছাড়লে কি হচ্ছে, নিচ থেকে উপরে ছুড়লে কি হচ্ছে, কৌণিকভাবে ছুড়লে কি হচ্ছে, এগুলো সব করাই তোমরা আশা করি বুঝতে পেরেছো। আজ এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্ট করো, আর তোমরা এই ভিডিওটাকে লাইক করো, বেশি বেশি করে শেয়ার করে দিও আর সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।